টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর নিয়ে। কেমন হলো সফরটি, বাংলাদেশেরই বা প্রাপ্তি কি, এই নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএস পডকাস্টে। ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রথমে আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সম্প্রতি ট্রাম্প প্রশাসন সারা বিশ্বব্যাপী তার যে মানবিক যে সহায়তা সেটা অনেকটা সীমিত করেছে। তার প্রভাব বাংলাদেশে যে রোহিঙ্গা শরণার্থী তাদের উপরও পড়েছে, মানে আর্থিক যে ঘাটতি সেটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে জাতিসংঘ মহাসচিবের সফর সেটা কতটা প্রশমিত করবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। জাতিসংঘের মহাসচিব মহোদয় নিজে তার গত 4 দিনের সফরকালীন সময়তে তিনি রোহিঙ্গা ক্যাম্পে সফর করেছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদের সাথে তিনি 1 লক্ষ রোহিঙ্গার সাথে ইফতার করেছেন। তো এটা তিনি নিজে একেবারে সরেজমিনে তাদের অবস্থা, তাদের উপলব্ধি, তাদের ভবিষ্যৎ স্বপ্ন, এই সবগুলো জিনিসকে তিনি পর্যবেক্ষণ করেছেন এবং করে তিনি এই সম্পর্কে তার মতামত দিয়েছেন। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে তিনি রোহিঙ্গা বিষয়টাকে একটু বড় প্রেক্ষাপটে দেখবার চেষ্টা করেছেন এবং তার এই বক্তব্যের মধ্যে দিয়ে সেটাই প্রতিফলিত হয়েছে। বস্তুত তিনি এখনকার যে নতুন বাস্তবতা সেই জিনিসটাকে তুলে আনবার চেষ্টা করেছেন বলে আমার ধারণা। নতুন বাস্তবতা 2টা অন্তত পক্ষে। একটা বাস্তবতা হলো যে আমাদের এখানে রোহিঙ্গারা যারা আছে তাদের খাওয়া পড়ার জন্য মানবিক সহায়তার যে অর্থ সংস্থানটা হয়ে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে, তাতে সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ফলে এবং অন্যান্য দেশের দিক থেকে কিছু সিদ্ধান্তের ফলে বা কিছু আর্থিক ঘাটতি আমরা লক্ষ্য করছি। তো তিনি সেই আর্থিক ঘাটতিটার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের সহযোগিতার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো এই নতুন প্রেক্ষাপটে এই আহ্বানটা খুব প্রয়োজন বলে আমি মনে করি, কারণ জাতিসংঘের মহাসচিবের চাইতে ভালো কোনো ব্যক্তি এই মুহূর্তে নাই যিনি এই সমস্যাটাকে উত্তরণের জন্য একটা পথ নির্দেশ করতে পারেন বা একটা আহ্বান জানাতে পারেন। জাতিসংঘের মহাসচিব সেই কাজটাই করেছে। রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য এখন মায়ানমারের যে সেনাবাহিনী তার পাশাপাশি আরাকান আর্মির সাথেও একটি আলোচনার কথা বলেছেন। তো স্যার, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? দ্বিতীয় সেটা হচ্ছে যে আমরা রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে চাই এবং সেটা তো আমরা গত 7-8 বছর ধরে বলে যাচ্ছি। কিন্তু রাখাইনে বাস্তবতাটা কিন্তু একটু ভিন্ন হয়ে দাঁড়িয়েছে গত বছর খানেক ধরে এবং সাম্প্রতিককালে আরেকটা নতুন উপাদান ওখানে যোগ হয়েছে যেটার প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আপনি সেই কথাটাই বললেন। সেটা হচ্ছে যে রাখাইনে এখনো পর্যন্ত প্রায় 6 লাখের মতো রোহিঙ্গারা যারা আছে, সেখানে যেহেতু একটা যুদ্ধ চলছে আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে, এবং সেই যুদ্ধের কারণে ওখানে একটা দুর্ভিক্ষ অবস্থা তৈরি হয়েছে এবং এই দুর্ভিক্ষ অবস্থা কিন্তু যদি এটা এখন এই দুর্ভিক্ষ অবস্থাকে প্রতিকার বা প্রতিরোধ না করা হয় তাহলে কিন্তু আরেকটা রোহিঙ্গা স্রোত বাংলাদেশে আসতে পারে, এই আশঙ্কাটাও কিন্তু দেখা দিয়ে। তো সেই প্রেক্ষাপট থেকে এই জাতিসংঘের মহাসচিব বলছেন যে এই রাখাইনে যে রোহিঙ্গারা আছে তাদের কাছে মানবিক সহায়তা পাঠিয়ে তারা যেখানে আছে সেখানেই তাদেরকে যদি রাখা যেতে পারে তাহলে বাংলাদেশের জন্য নতুন কোনো এই রোহিঙ্গা সংকটের নতুন কোনো উপাদান যোগ হবে না এবং সেই ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশ যদি এই বিষয়ে রাজি থাকে, যেটা আমার মনে হচ্ছে বাংলাদেশ এটা ইতিবাচক ভাবে বিবেচনা করছে গত কয়েকদিনের আলাপ আলোচনা থেকে যেটা বোঝা গেল। একই সাথে তিনি এটাও বলছেন যে অন্যদিকে যেহেতু ওই এলাকায় এখন আরাকান আর্মি বাস্তব অর্থে ওই জায়গাটা নিয়ন্ত্রণ করছে, তো সেখানে যদি মানবিক সাহায্য পাঠানো চেষ্টা করা হয় তাহলে তো আরাকান আর্মির সহায়তা লাগবে বা তাদের মোটামুটি সম্মতিটা লাগবে এবং সেই কারণেই তার এই বক্তব্য যে তাদের সাথেও অন্তত মানবিক বিষয়গুলির বিবেচনায় তাদের সাথেও কথাবার্তা বলা যায় কিনা, কারণ তারা যদি এখন একটা সমাধানের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে না তো সেটা শুধুমাত্র রাখাইনে রোহিঙ্গাদের যে দুর্ভিক্ষ অবস্থা সেই সমস্যাটা সমাধান নয়, বাংলাদেশের সাথে যদি আরাকান আর্মির একটা আস্থার জায়গা তৈরি হয়, মিয়ানমার সরকারের একটা আস্থার জায়গা তৈরি হয়, সে আস্থার উপর ভর করে ভবিষ্যতে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকেও
মিয়ানমারের প্রত্যাবর্ষণের কাজটাও হয়তো করা যাবে। তো সেই বিষয়টা আমার ধারণা মাথায় রেখেই তিনি বাংলাদেশকে মিয়ানমারের আরাকান আর্মি যে আছে তাদের সাথেও কথাবার্তা বলবার জন্য অনুরোধ করেছেন। আমি মনে করি এটা এই বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এই বিষয়টা বিবেচনার দাবি রাখে। স্যার, একটা বিষয়, ওনার এই সফরের মাধ্যমে রোহিঙ্গা সংকটটা আসলে অনেক দিন ধরেই চলছে, সেটার কি সমাধানে কিছুটা গতি পেল, বা মানে একবারে স্থবির একটা বিষয় একটু গতি ফিরে পেল, এরকম একটা বিষয়? গতি কতটা পেয়েছে সেটা বলা এই মুহূর্তে মুশকিল, তবে এটা একটা দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়টাকে আবার সামনে উপস্থাপন করা হয়েছে, এবং তার উপস্থিতি, তার বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আবারও মনে করিয়ে দিল যে এই সমস্যাটা দ্রুত সমাধান দরকার, এবং তাদেরও এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে। বাংলাদেশ গত 7-8 বছর ধরে এই রোহিঙ্গাদের দায়িত্ব তারা পালন করছে, কিন্তু তার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়েরও একটা দায়িত্ব আছে, এবং সেই দায়িত্ব তারা পালন করুক, সেই বক্তব্যটা দিয়ে তিনি তাদেরকে আবার স্মরণ করিয়ে দিলেন। তো কাজেই এটা এই স্মরণ করার মধ্য দিয়ে যদি সমাধানের পথটুকু খুঁজে পাওয়া যায়, তাহলে সেটাকে আমি মনে করবো যে সেই ক্ষেত্রে তিনি এটাতে বিষয়টাকে সমাধানমুখী করার ক্ষেত্রে একটা ভূমিকা পালন। স্যার, একটা বিষয়, একটু অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি একটু কথা বলি। গতকাল তিনি আসলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, যুব সমাজ এবং সিভিল সোসাইটির সাথেও কিছু সংলাপ করেছেন। তো সেখানে আসলে বাংলাদেশের গণতন্ত্র, সংস্কার এবং নির্বাচন, সে বিষয়গুলো উঠে এসেছে, এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ সবসময় সহায়তার হাত বাড়িয়ে দিবে। তো আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা আমি মনে করি যে এই ক্ষেত্রে 3টা বিষয় এখানে আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা হলো যে তিনি বাংলাদেশের মানুষের এখনকার, বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া, ন্যায় বিচার এবং সামনের সমাজের প্রতি মানুষের যে স্বপ্ন বা মানুষের যে প্রত্যাশা, সেটাকে তিনি অনুধাবন করতে পেরে, সেটা আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য বা আমরা জুলাই আগস্ট থেকে যে নতুন ভাবে স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটাকে শক্তিশালী করতে সহায়তা করবে। দ্বিতীয়টা যেটা মনে হয় তিনি যেটা বলছেন সেটাকে আমি ইতিবাচক ভাবে নেব, সেটা হচ্ছে তিনি বলছেন জাতিসংঘ বাংলাদেশের শান্তিপূর্ণ ভাবে এখনকার যে সংস্কার প্রক্রিয়াটা চলছে বা ট্রানজিশনটা হচ্ছে, এই প্রক্রিয়ার সাথে তিনি জাতিসংঘ সংশ্লিষ্ট থাকবে, সমর্থন করে যাবে, এটাও আমাদের জন্য আসার কথা। এবং বস্তুত ইতিমধ্যেই জাতিসংঘ কিন্তু আমাদের পাশে দাঁড়িয়ে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। গত মাসে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের যে রিপোর্টটা বেরিয়েছে, সেটাও কিন্তু এই ন্যায় বিচারের যে বক্তব্যটা, সেই ন্যায় বিচারের বক্তব্যটাকে বাস্তব অর্থেই সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো উপাদান সেটাতে সন্নিবেশিত হয়েছে, এবং সত্যগুলো, অনেকগুলো সত্য কিন্তু তারা সামনে তুলে নিয়ে আসছে। জাতিসংঘ আমাদের এই এখনকার ট্রানজিশন বা আমাদের যে রিফর্মস কর্মসূচি যাচ্ছে তাকে যে সমর্থন দিচ্ছে, এটা আমি ইতিবাচক ভাবে গ্রহণ করছি, এবং তারা সক্রিয়ভাবে আমাদের সাথে থাকলে সেটা আমাদের জন্য ভালো হবে বলে আমি মনে করছি। আর লাস্ট পয়েন্ট যেটা বলবো, তিনি শুধু যে জাতিসংঘের সাথে থাকবে সেটা বলেননি, তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও কিন্তু আহ্বান জানিয়েছেন যে তারা যেন বাংলাদেশের মানুষের এই এখনকার গুরুত্বপূর্ণ সময়, অতিক্রান্ত সময়ের মধ্য দিয়ে একটা জাস্ট একটা বা ইনক্লুসিভ এবং প্রসপারাস ফিউচার, এই অর্থাৎ একটা মানবিক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, ন্যায় বিচার সম্পন্ন একটা ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে বাংলাদেশের মানুষের যে উদ্যোগ আছে এখন, সেই উদ্যোগটার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ও দাঁড়ানো উচিত, এই কথাটাও তিনি বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বা তাদেরকেও মনে করিয়ে দিয়েছেন যে বাংলাদেশে একটা বড় ধরনের কিছু ঘটছে, যেটা প্রতি তারাও এটাকে সমর্থন করা উচিত। তো এই 3টা পয়েন্ট থেকে আমি মনে করি যে আমাদের এখন একটা চ্যালেঞ্জ, এটা তো সত্যি কথা যে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা জাতীয়ভাবে চেষ্টা করছি, তার পাশাপাশি
জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় যদি আমাদের পাশে থাকে, তাহলে আমি বিশ্বাস করি যে স্বপ্ন নিয়ে মানুষ এই পরিবর্তনের পথে যাত্রা শুরু করেছে, একটা গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন, ন্যায় বিচার সম্পূর্ণ মানবিক সমাজ গড়ার সেই স্বপ্নটা সফল করতে হয়তো আমাদের পথটা একটু সুযোগ। মোটা দাগে তো আর এই সফরটাকে আপনি কিভাবে দেখছেন? কতটা সফল বা আমাদের প্রাপ্তি কতটুকু যোগ হলো সে কিভাবে? আমি আশা জায়গা নিয়ে বলবো, আমি এটাকে আশা জায়গা নিয়ে একটা সফর হিসেবে বলবো। প্রাপ্তি অপ্রাপ্তি এই মুহূর্তে বলা যাবে না। আমি বলবো যে একটা আশা, সেটা আমাদের রাজনৈতিক, আমাদের এই এখনকার রাজনৈতিক প্রক্রিয়া বা বিবর্তনের ক্ষেত্রেও তিনি আমাদের পাশে আছেন, এটা একটা আশার কথা। রোহিঙ্গাদের ক্ষেত্রেও তিনি তো আশার বাড়ি শুনিয়েছেন এবং সমস্যাটা সমাধানের জন্য তিনি কিছু পথরেখা আমাদের জন্য সামনে নিয়ে আসতেন, যেটা বাস্তবায়ন করা গেলে আমি মনে করব যে এই রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের পথটা হয়তো তৈরি হতে পারে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।